নমস্কার, দেখছেন জি 24 ঘন্টা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। শুরু করছি সাধ্যের মধ্যে স্বাস্থ্য। আর আজ আমরা আলোচনা করব হাইপার টেনশন নিয়ে, মানে হাই ব্লাড প্রেশার যেটা আমরা বলি। আমাদের সঙ্গে রয়েছেন বিপি পোদ্দার হসপিটালের গ্রুপ সিইও সুপ্রিয় চক্রবর্তী। সুপ্রিয় বাবু, স্বাগত জি 24 ঘন্টায়। আমি যখন এখানে বসে আছি আপনার সঙ্গে কথা বলছি, আমার যদি এখন হাইপার টেনশন থাকে তাহলে আমি কি সেটা বুঝতে পারবো? মানুষ যখন হাইপার টেনশন থাকে, সেটা ধরুন তার ক্লিনিক্যালি তখনই সেটা ধরা পড়েনি, ডাক্তারের কাছে সে যায়নি, তাহলে এই হাইপার টেনশন যে রয়েছে সেটা আমি কি করে বুঝবো? উপসর্গগুলো এক একজনের ক্ষেত্রে একরকম দেখা যায়। কিছু জনের ক্ষেত্রে দেখা যায় অল্প একটু প্রেশার বেড়ে যাওয়ার জন্য বা হাইপারটেনসিভ হওয়ার জন্য তার ঘাড়ের পেছন দিকটা হালকা একটু পেন হচ্ছে বা তার মাথাটা ধরে আছে, বা অনেক ক্ষেত্রে আরেকটু বেড়ে গেলে সে হয়তো মাথা ঘুরিয়ে পড়েও যেতে পারে। তো সেটা কিন্তু যেমন হতে পারে, আবার এরকমও হতে পারে সে অনেক দিন ধরে হাইপারটেনসিভ আছে বা সেই প্রেশারটাকে ক্যারি করছে, কিন্তু তার সেরকম সিমটোমেটিক্যালি সে কিছু বুঝতে পারছে না বা তার কোনো অসুবিধা ফিল হয়নি। তাহলে সেটা ট্রিগার কখন করে? এবার ট্রিগারের যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা প্রথমেই বলে থাকি, যদি বাড়িতে কেউ হাইপারটেনসিভ থেকে থাকে, যদি বাবা মা বা আমার ফ্যামিলিতে কোনো হিস্ট্রি আছে, সেক্ষেত্রে আমরা বলি 30 বছরের পর থেকেই মাসে একবার করে কিন্তু একটু প্রেশারটাকে চেক আপ করাতে হবে। কিন্তু সেই চেক আপটা যেন প্রপার হয়, মানে ডাক্তারের কাছে না, সেই চেক আপটা ডাক্তারের কাছে হয়। এখন সেহেতু অনেকেই ডাক্তারের কাছে যেতে পারে না, কারণ তার হয়তো বিভিন্ন কাজের মধ্যে এত ব্যস্ততা। সেক্ষেত্রে উপায় হচ্ছে অনেক ধরনের ইলেকট্রনিক মেশিন কিন্তু এখন বেরিয়ে গেছে। আমি আবার বলছি, ইলেকট্রনিক মেশিন কিন্তু একদম যে অ্যাকুরেট আমাকে প্রেশার বলে দিচ্ছে তা নয়, কিন্তু যদি খুব প্রেশার থাকে সেটা কিন্তু আমি ইলেকট্রনিক মেশিনে ধরে ফেলবো। আবার যদি আমার লো প্রেশারের টেন্ডেন্সি থেকে থাকে সেটাও কিন্তু আমার ধরা যাবে। তো সেই জন্য প্রত্যেকেরই জন্য আমি বলবো বাড়িতে একটা ইলেকট্রনিক মেশিন রাখা, যেখানে মাসে একবার করে তার চেক আপ করা উচিত যে তার প্রেশারের কি কন্ডিশনস। কারণ যেহেতু তার ফ্যামিলিতে হিস্ট্রি আছে, বা সত্যি কথা বলতে কি তার ফ্যামিলিতে হিস্ট্রি না থাকলেও, যেহেতু আজকালকার দিনে আমরা যে ধরনের কাজের সঙ্গে যুক্ত আছি তাতে স্ট্রেসের পরিমাণটা এতটাই বেড়ে গেছে এবং কোনো কিছু বিষয় নিয়ে চিন্তা এতটাই বেড়ে গেছে, এবং সেটা মানুষের মানে স্ট্রেসের সঙ্গে তাহলে হাইপারটেনশন ওতপ্রোতভাবে মারাত্মকভাবে জড়িয়ে আছে। তো এবং সেই কারণের জন্য তার দেখা যেতে পারে অনেক ক্ষেত্রে। আর আরেকটা জিনিস যেটা জড়িয়ে গেছে সেটা হচ্ছে, যেহেতু আমার এই স্ট্রেসের পরিমাণ বেড়ে গেছে, চিন্তার পরিমাণ অনেকটা বেড়ে গেছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রাতে ঘুমের পরিমাণটা অত্যন্ত কমে গেছে। কারণ আমরা বলে থাকি রাতের বেলার ক্ষেত্রে 8 ঘন্টা সাউন্ড স্লিপ ঘুম হওয়া উচিত, যদি 8 ঘন্টা না হয় অ্যাটলিস্ট 6 ঘন্টা। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেশিরভাগ প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে 4 ঘন্টার বেশি সে হয়তো ঘুমাচ্ছে না, বা 5 ঘন্টার বেশি ঘুমাচ্ছে না, বা সে যদি জোর করে 6-7 ঘন্টা স্লিপ নিচ্ছেও তাতে দেখা যাচ্ছে 3 থেকে 4 ঘন্টা তার হয়তো সাউন্ড স্লিপ হচ্ছে, বা তাও হচ্ছে না, তার ডিস্টার্ব স্লিপ হচ্ছে, তো ওই সাউন্ড স্লিপ হচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রেশারের তারতম্য আমাদের হতে পারে। প্লাস যেহেতু আমাদের স্ট্রেস আমাদেরকে মারাত্মকভাবে এফেক্ট করছে, তার জন্য আমাদের প্রেশার বাড়তে পারে, বা ফ্যামিলি হিস্ট্রি যেটা আছে সেই হিস্ট্রির জন্য কিন্তু আমাদের প্রেশার বাড়তে পারে। আর অনেকেরই প্রবণতা আছে যে সে যখন খেতে বসে পাতে একটু নুন নিয়ে বসে, মানে তার সল্টটা আলাদা করে চাই, এবং একটু হাই সল্টের খাবার তার পছন্দ। তো অটোমেটিকভাবে সেই সল্টেড খাবারগুলো তার খাবারের পরিমাণটা যে বেড়ে যাচ্ছে, তার থেকেও কিন্তু দেখা যায় একটা বয়সের পর থেকে কিন্তু তার একটা প্রেশার আসার পরিমাণটা চলে আসছে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে 30 বছর বয়সের পর থেকেই আমাকে একটা চেক আপের মধ্যে থাকতে হবে, এবং সেক্ষেত্রে অনেকে বাড়িতে ইলেকট্রনিক মেশিন নিয়ে প্রেশার চেক আপ করে, সেটা নিয়ে আমি বলবো যে হ্যাঁ, করাটা ঠিক, ভুল বলবো না। কিন্তু যখন আপনি কোনো মুহূর্তে দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক মেশিনে আপনার কোনো কারণে প্রেশারটা বেশি আসছে, প্রেশারে কিন্তু একটু ডেফিনেশন আছে, সেটা হচ্ছে আমরা জেনে থাকি 120/80, মানে সিস্টোলিক ডায়াস্টোলিক যে প্রেশারের কথা আমরা যেটা বলে থাকি, সেটা ওপরের দিকটা আমরা 120 পর্যন্ত নর্মাল বলে থাকি, আর 80 পর্যন্ত কিন্তু আমরা নিচেরটার ক্ষেত্রে নর্মাল বলে থাকি। সেক্ষেত্রে যদি দেখা যায় কোনো মানুষের প্রেশারটা 130 কাছাকাছি আসছে, আবার ওপরটা 88-87 এরকম জায়গায় চলে আসছে, সেক্ষেত্রে আমি বলবো সে প্রেশারের দিকে কিন্তু ঝুঁকছে, তার হাইপারটেনসিভের দিকে সে ঝুঁকছে। পরবর্তী স্টেজই কিন্তু হাইপারটেনশন তার মধ্যে চলে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু তার যদি হাইপারটেনশন থেকে তাকে বেরিয়ে আসতে হয়, যখন সে এরকম একটা দেখছে, তখনই তার ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করা উচিত। বিপি পোদ্দারে হাইপারটেনসিভ ক্লিনিক আছে, সেই ক্লিনিকে এসে আপনার যোগাযোগ করা উচিত, যাতে প্রেশারটা আমার
না আসে সেক্ষেত্রে কিন্তু প্রপার গাইডলাইন নেওয়া উচিত, এবং প্রপার গাইডলাইন যদি আমরা নিয়ে থাকি, এবং সেক্ষেত্রেও আমি বলবো আবার এক্সারসাইজ, এবং আধ ঘন্টা থেকে 45 মিনিট আমার ওয়াকিং বা সুইমিং বা যোগা বা প্রাণায়াম এই জাতীয়, সেটা যেমন দরকার, তার সঙ্গে আমি কি ধরনের খাবার খাচ্ছি, যে খাবারটা আমি খাচ্ছি সেখানে কিন্তু নুনের পরিমাণ পরিমিত হতে হবে, তেল জাতীয় খাবার আমাকে কম করতে হবে, যাতে আমার যে কোনো স্নেহ পদার্থ জাতীয়, যেটাকে আমরা বলে থাকি বাটার, মাখন, এই ধরনের খাবার জাতীয় যেগুলো দিতে হয়, বা সুইট মিষ্টি জাতীয় খাবার, এইগুলো কিন্তু আমাকে কিছুটা হলেও কম খেতে হবে, যাতে আমি এই পর্যায়ে না পৌঁছাই যাতে আমাকে প্রেশারের ওষুধটা খেতে হয় বা মেডিসিনটা নিতে হয়। যে কোনো ভালো ক্লিনিক বা যেখানে হাইপারটেনসিভ ক্লিনিক যে সমস্ত হসপিটালরা করছে, যেমন বি.ই. পোদ্দার হসপিটালে হাইপারটেনসিভ ক্লিনিক আছে, যেখানে প্রি হাইপারটেনশন মানে আপনি হাইপারটেনশনের হওয়ার আগে এই ক্লিনিকটা কিন্তু খুব দরকার, যেখানে আপনাকে প্রপার গাইড করে দেওয়া এবং আপনাকে একটা ফুডের ডায়েট করে দেওয়া, যে কিভাবে খাবারটা করবেন বা খাবেন, একটু এক্সারসাইজের মধ্যে নিজেকে রাখা, যাতে এই হাইপারটেনশনটা যাতে যতটা দেরি করে আসে ততটা ভালো। আচ্ছা সুপ্রিয় বাবু, ওবেসিটি বা ওভারওয়েট থাকলে সেখান থেকে কি হাইপারটেনশন আসতে পারে নাকি এটার একদম সঙ্গে কোনো একদম আসতে পারে। ওবেসিটি বা ওভারওয়েট থাকলে আমরা সব সময় যে কোনো রোগের কারণ হিসাবে একটা ওবেসিটি ধরে থাকি। বডি ওয়েটকে কন্ট্রোলে রাখতেই হবে। যদি বডি ওয়েট আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে আমরা অনেকগুলো থেকে দূরে থাকতে পারি, যেমন আমরা ফ্যাট লিভার থেকে দূরে থাকতে পারি, হার্টের ডিজিজ থেকে দূরে থাকতে পারি, ডায়াবেটিক থেকে দূরে থাকতে পারি, হাইপারটেনশন থেকে দূরে থাকতে পারি, এবং এছাড়া আরও অনেক রোগ আমাদের বডি ওয়েটের মধ্যে অ্যাসোসিয়েটেড। মানুষ মনে করে যে হাইপারটেনশন কি কি জায়গা, কি কি রোগ হতে পারে বা কোন কোন অর্গান এফেক্টেড হতে পারে এই হাইপারটেনশনে? এই যে হাইপারটেনশন অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে, এখনকার দিনে শুনে থাকবেন যে অতি অল্প বয়সে কার্ডিয়াক অ্যারেস্ট দেখা যাচ্ছে, যে খুব কম বয়সে 28 বছর বয়সে সে কার্ডিয়াক অ্যারেস্ট। এবং আমি বি.ই. পোদ্দার হসপিটালে যদি আমি একটা 6 মাসের একটা আমাদের কার্ডিয়াক হিস্ট্রি নিয়ে একটা আলোচনা করি, তাহলে একটা অবাক তথ্য দেখতে পাওয়া যায়। দেখতে পাওয়া যায় যে 27 থেকে 28 বছর থেকে শুরু করে আপ টু 32-33 বছরের মধ্যে আমি বহু পেশেন্টের অ্যাঞ্জিওপ্লাস্টি করে ফেলেছি, এবং মায়োকার্ডিয়াল ইনফাকশন, যেটাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলি, হার্ট অ্যাটাক বলে থাকি, সেটা নিয়ে পেশেন্ট এসছে, এবং সেটা নিয়ে আসার পর তাকে কিন্তু আমাকে অ্যাঞ্জিওগ্রাফি করে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছে। এবং এই যে আমাকে অ্যাঞ্জিওগ্রাফি বা অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হচ্ছে, সেই কারণটার কিন্তু মেন কারণ হচ্ছে আমরা কি লাইফস্টাইলের মধ্যে আছি এবং আমরা কি ধরনের অ্যাডিকশনের মধ্যে যাচ্ছি। অর্থাৎ হাইপারটেনশন কোনো বয়সের সীমা মানছে না, যে কোনো বয়সেরই হতে পারে, যে কোনো বয়সে হাইপারটেনশন হতে পারে, এবং সেখান থেকে হার্টের অসুখ হতে পারে। আগেকার দিন আর এখনকার দিনের মধ্যে সবচেয়ে বড় যেটা আসছে সেটা হচ্ছে খুব কম বয়সে হাইপারটেনশন চলে আসছে। তার কারণ হচ্ছে এই স্ট্রেসের কারণ, অ্যাডিকশনের কারণ, লাইফস্টাইল এর কারণ, এবং এই লাইফস্টাইল ডিসঅর্ডার হিসেবে আমরা হাইপারটেনশনকে দেখে থাকি। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে হাইপারটেনশন, এটাকে আমরা কোনো হালকাভাবে নিই বা ইগনোর করি, বা আমি যেটা বললাম একটু আগে যে 30 বছর বয়সের পর থেকে কিন্তু একটা মাসে আমার একটা চেকআপের মধ্যে থাকা উচিত, কিন্তু আমরা সেটা করি না, বা কোনো সময় হয়তো চেকআপ করলাম, ও দেখলাম একটু বেড়ে আছে, ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দিনের পর দিন এই ইগনোরেন্সের জন্য দেখা যাবে যে এই হাইপারটেনশনের জন্য আমার কি কি ক্ষতি হতে পারে। হাইপারটেনশনের জন্য হতে পারে আমার কিডনিটা কিন্তু মারাত্মকভাবে ক্ষতি হতে পারে, এবং খুব কম সময়ের মধ্যে 2-3 বছরের মধ্যে আমি কিন্তু সিকেডিতে পরিণত হতে পারি, ক্রনিক কিডনি ডিজিজে পরিণত হতে পারে, এবং সেক্ষেত্রে আমার কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, সেক্ষেত্রে আমার ব্রেন স্ট্রোক হতে পারে, এবং সেক্ষেত্রে আমার চোখেরও স্ট্রোক হতে পারে। তো এতগুলো জিনিস কিন্তু অ্যাসোসিয়েটেড হাইপারটেনশনের সঙ্গে, এবং যে 3টে রোগের কথা বললাম, কিডনি ছাড়া এবং চোখ ছাড়া হার্ট এবং ব্রেনের ক্ষেত্রে মানুষের মৃত্যু পর্যন্ত ঘটছে। আর কিডনির ক্ষেত্রে, কিডনি আমাদের খুব ইম্পর্টেন্ট অর্গান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা কম বয়সী ছেলে, 34-35 বছর ছেলেকে আমাকে ডায়ালিসিসে নিয়ে যেতে, কেন না তার খুব অল্প বয়সে হাইপারটেনশন এসে গেছে, কিন্তু সে সেটাকে কেয়ার করেনি। দীর্ঘদিন হাইপারটেনশন থাকার জন্য তার কিন্তু আমার দেখা গেল কিডনিতে ক্রিয়েটিনের পরিমাণ অত্যন্ত বেড়ে গেছে, এবং সেই কারণের জন্য আমাদের কিন্তু সব অ্যাসোসিয়েটেড, মানে কিডনিতে যদি ক্রিয়েটিনের পরিমাণ বেড়ে যায়, সেই ক্রিয়েটিন কিন্তু পটাশিয়াম লেভেলটা শরীরে বাড়িয়ে দেয়, এই পটাশিয়াম লেভেলটাই কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট করার জন্য, সমস্তটাই হচ্ছে ইন্টারলিংক, সবটাই ইন্টারলিংক। সেই কারণের জন্য হাইপারটেনশন কিন্তু প্রচন্ড গুরুত্বভাবে নেওয়া উচিত। যার ফ্যামিলিতে হাইপারটেনশন আছে তাকে তো আরো বেশি করে ভাবতে হবে, যার ফ্যামিলিতে হাইপারটেনশনের সঙ্গে কার্ডিয়াক হিস্ট্রি আছে তাকে তো আরো বেশি করে ভাবতে হবে, এবং সেই কারণের জন্য প্রত্যেকের উচিত 30 বছরের বয়সের পর থেকে মাসে একবার করে আমার
চেক আপ করানো উচিত। সেক্ষেত্রে দেখা যেতে পারে সেই ব্যক্তির হয়তো ঠিকমতো ঘুম হচ্ছে না, তখন ডাক্তারবাবুরা হয়তো সাজেস্ট করে থাকে বা কিছু স্লিপিং পিল দিয়ে থাকে যে আপনি ঘুমটা ভালো করে করুন, করে 15 দিন পর আসুন, দেখি আপনার কতটা প্রেশার থাকছে। সেই ক্ষেত্রে দেখা গেল তার প্রেশারটা হয়তো নর্মাল চলে এসছে। সেক্ষেত্রে তখন ডাক্তারবাবুরা সাজেস্ট করে যে ঘুমটা আপনাকে ঠিক মতো হতে হবে। এবং ঘুমের মেন কারণ যেটা স্ট্রেস বলছেন, সেরকম আরেকটা কিন্তু খুব বড় কারণ আছে যেটা নিয়ে আমরা সব সময় ঘুরে বেড়াই, সেটা হচ্ছে মোবাইল ফোন। কিন্তু এই যে মোবাইল থেকে যে রেটা বেরোয় বা আলোটা বেরোয়, সেটা কিন্তু ঘুমের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সেটা কিন্তু ঘুমের জন্য যে দায়ী মেলাটোনিন যেটা আমরা বলে থাকি, তার পরিমাণ শরীরে অনেকটাই কমিয়ে দেয়। সেই কারণের জন্য বিশেষজ্ঞ ডাক্তাররা বারবার বলছে যখন আপনি স্লিপে যাচ্ছেন বা ঘুমোতে যাচ্ছেন তার 1 ঘন্টা আগে কিন্তু আপনাকে মোবাইলটা পরিত্যাগ করতে হবে বা মোবাইলটাকে আপনি আপনার চার্জে বসিয়ে দিন। অর্থাৎ স্লিপিং ডিসঅর্ডারের কারণও একটা মোবাইল ফোন। এখনকার দিনে ঘুম না আসা এটা একটা বড় কিন্তু রোগ। কারোর যদি পড়ার অভ্যেস থাকে, আপনি বই নিয়ে পড়তে পারেন, আপনি গল্পের বই পড়তে পারেন, খুব ভালো অভ্যাস, এবং সেইটা নিয়ে পড়তে পড়তে আপনি সুন্দরভাবে ঘুমোতে পারেন। এবং মোবাইলটাকে কিন্তু 1 ঘন্টা আগে যদি আমি পরিত্যাগ করি তাহলে কিন্তু ঘুম আসার চান্সটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এবং ঘুমের জন্য যেটাকে আমরা বলি, যেটা ডাক্তারবাবু এখন বলে থাকেন, ঘুমের জন্য আদর্শ পরিবেশ তৈরি করতে হবে যাতে আমার ঘুমটা হয়। তো যদি ঘুমটা ঠিকঠাক হয়, অনেক ক্ষেত্রে দেখা যায় 14-15 দিন পর সেই ব্যক্তি আমাদের ক্লিনিকে এলেন, তখন প্রেশারটা দেখুন তার নর্মাল দেখতে পাওয়া গেল। আর হাইপার টেনশনের যে মেজারমেন্ট আমি বললাম, এই রকম মেজারমেন্টে অবশ্যই বিই পোদ্দারের প্রি হাইপার টেনশন ক্লিনিকে আপনাকে আসতে হবে, এবং আপনি দেখালে কিন্তু আপনার এই যে হাইপার টেনশন আসার যে সম্ভাবনা বা আপনি অনতিকালের মধ্যে আপনাকে মেডিসিন নিতে হতে পারে, তার থেকে কিন্তু একটু দূরে থাকতে পারেন। আর যাদের হাইপার টেনশন চলে এসছে অলরেডি, যাদের হাইপারটেনশন চলে আসছে, সুপ্রিয় বাবা আমি একটু ইন্টারাপ্ট করেই বলছি, আমরা আরো ডিটেলস আলোচনাতে আসবো। বিপি পোদ্দার হসপিটালের হাইপারটেনশন ক্লিনিকে গেলে কিভাবে আপনারা সেখান থেকে এক্সপার্ট গাইডেন্স পাবেন, সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। আর যেরকম সুপ্রিয় বাবু আপনাদের সামনে বললেন যে হাইপারটেনশন থেকে ক্রনিক কিডনি ডিজিজ শুধু নয়, কিডনি ফেলিয়ার থেকে শুরু করে ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক, একাধিক এরকম মারাত্মক রোগ হতে পারে এবং যার ফল মৃত্যু পর্যন্ত গড়াতে পারে, সাংঘাতিক জিনিস হতে পারে। সেই বিষয়ে আরও ডিটেলসে আমরা জানবো একটা ছোট বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি24 ঘন্টা। ফিরিলাম বিরতির পর। আপনারা দেখছেন সাধ্যের মধ্যে স্বাস্থ্য, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর আমরা আজকে আলোচনা করছি হাইপার টেনশন নিয়ে। বিরতিতে যাওয়ার আগে আপনাদের যেরকম বলেছিলাম যে হাইপার টেনশনকে প্রিভেন্ট কিভাবে করা যায়, সেই বিষয়ে সুপ্রিয়বাবুর কাছ থেকে আমরা ডিটেলস নিচ্ছিলাম। এবার আপনাদেরকে জানাবো, ধরুন অলরেডি যাদের হাইপার টেনশন রয়েছেন, যারা একটা মেডিকেশনের মধ্যে রয়েছেন, তারা কিভাবে উপকৃত হবেন বিপি পোদ্দার হসপিটাল থেকে। সুপ্রিয়বাবু ঠিক এই জায়গাটাই জানতে চাইবো যে যাদের ধরুন এখন হাইপার টেনশন রয়েছে, যারা একটা ক্লিনিক্যাল অবজারভেশনের মধ্যে রয়েছেন, মেডিকেশনের মধ্যে রয়েছেন, তাদের জন্য আর কত উন্নততর পরিষেবা বিপি পোদ্দার হসপিটাল দিচ্ছে। যারা ডাক্তারবাবুকে দেখিয়ে যারা ওষুধের মধ্যে আছেন, বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাই তারা ওষুধগুলো কিন্তু বিভিন্নভাবে ইগনোর করেন। হয়তো যে ওষুধটা তার যেখানে খাওয়া উচিত সে হয়তো একদিন খেলেন না, দুদিন খেলেন না, আবার কোনো দিন খেলেন। এছাড়াও যেটা সবচেয়ে বেশি হয়ে থাকে, যদি সে খেয়েও থাকেন, কোনো দিন সকালবেলা খাচ্ছেন, কোনো দিন দুপুরবেলা খাচ্ছেন, আমি তো ভুলে গেছি তাহলে রাতের বেলা শোয়ার আগে খেয়ে নিলাম। এরকমটা করলে কিন্তু চলবে না। যারা অলরেডি হাইপার টেনশনের মধ্যে আছে সেই ক্ষেত্রে কিন্তু তাকে ওষুধটা যে টাইমে প্রতিদিন তিনি খাচ্ছেন সেই টাইমেই প্রতিদিন খেতে হবে। অর্থাৎ ওষুধের জন্য মেডিসিনটা কিন্তু আমরা কিন্তু সব মেডিসিনের ক্ষেত্রে এটা বলে থাকি, আপনি যে টাইমে মেডিসিনটা খাচ্ছেন বা যে টাইমে মেডিসিন নিচ্ছেন সেই টাইমে কিন্তু সেই মেডিসিনটা নিতে লাগবে। হাইপার টেনশনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নিতে লাগবে, সেখানে কিন্তু কোনো রকম আর উপায় নেই। কারণ ওই মেডিসিনটা যদি ওই টাইমে আপনি না খান তাহলে ব্লাড লেভেলে কিন্তু আবার আপনার কিন্তু প্রেশার লেভেলটা বাড়তে থাকবে। যদি বাড়তে থাকে প্রেশার লেভেলটা, সেটা অযথা গিয়ে আপনার হার্টকে চাপ ক্রিয়েট করছে, আপনার ব্রেনের মধ্যে চাপ ক্রিয়েট করছে বা আপনার কিডনিতে চাপ ক্রিয়েট করছে। তো এর ফলে যে প্রেশারটা বেড়ে থাকছে সেটা কিন্তু আপনার ক্ষেত্রে প্রাণঘাতী পর্যন্ত হতে পারে। অনেক ক্ষেত্রে অনেকে মেডিসিন নিচ্ছেন না বলছি না, টাইমেও হয়তো নিচ্ছেন, কিন্তু প্রেশারটা কিছুতেই কন্ট্রোল হচ্ছে না। দেখা যাচ্ছে যে 2 দিন ঠিক থাকে, 3 দিনের দিন প্রেশারটা ফ্লাকচুয়েট করছে। আচ্ছা, স্ট্রেসও তো একটা অন্যতম কারণ। স্ট্রেস তো অনেক অন্যতম কারণ, কিন্তু এই ধরনের যারা আছেন তাদের ক্ষেত্রে আমি স্পেশালি বলবো তাদেরকে বিপি পোদ্দার ক্লিনিকে আসতে লাগবে, কারণ তাদের অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। এই যে সমস্ত পেশেন্টরা আছে যাদের প্রেশার ফ্লাকচুয়েট করে, এরকম রোগীর সংখ্যা কেন ফ্লাকচুয়েট করছে প্রেশারটা, এবং ওষুধ খাওয়ার পরেও প্রেশারটা কেন কন্ট্রোলে থাকছে না,
সেক্ষেত্রে কিন্তু বিই পোদ্দার হসপিটালের হাইপারটেনসিভ ক্লিনিকে আসতে লাগবে। তার কারণ সেখানে আমাদের কারণটা জানতে হবে, মেডিসিন যেটা নিচ্ছেন সেটা কি ঠিক মেডিসিন নেওয়া হয়েছে নাকি, যে জন্য, কারণ অনেকে সিস্টোলিক প্রেশার বেশি থাকে, অনেকে ডায়াস্টোলিক প্রেশার বেশি থাকে। তো সেই জন্য যে মেডিসিনটা নেওয়া হচ্ছে তাতে ডায়াস্টোলিক প্রেশার কন্ট্রোল হচ্ছে কিনা বা সিস্টোলিক প্রেশার কন্ট্রোল হচ্ছে নাকি, বা দরকার হলে আপনাকে একটা 12 ঘন্টার মনিটরিং রাখতে লাগবে প্রেশারের জন্য, যে কি হচ্ছে আপনার প্রেশারটা, কেন এত ওঠানামা করছে, কোন জায়গায় ওঠানামা করছে, এবং কিছু টেস্টের মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো যে আপনার এই ফ্লাকচুয়েশনটা কেন হচ্ছে। যদি আপনাদের এরকম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমার অবশ্যই বলা থাকবে, অন্য অনেক কিছুকে আপনি ইগনোর করতে পারেন, হাইপারটেনশনকে ইগনোর করতে পারেন না। তাই আপনাকে অতি অবশ্যই বিই পোদ্দারের হাইপারটেনসিভ ক্লিনিকে আসতে লাগবে এবং আপনাকে ওই টেস্টগুলোর মাধ্যমে জানতে লাগবে যে কেন আপনার প্রেশারটা এরকম ফ্লাকচুয়েট করছে বা প্রেশারটা কন্ট্রোলে থাকছে না। সেই কারণটাকে বার করার পর আমাদের ডাক্তারবাবুদের যে প্যানেল আছে সেই মেডিকেশনসটা কিন্তু তখন তাকে দেওয়া হয় যাতে তার এই ধরনের ঘটনা না ঘটে। কারণ বহু ক্ষেত্রে দেখা গেছে প্রেশারের ওষুধ সে খাওয়া সত্ত্বেও, নিয়মিত খাওয়া সত্ত্বেও তার ক্রনিক কিডনি ডিজিজ এসছে, তার সিবিএ হয়েছে, মানে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, যেটাকে আমরা বলি, আমরা ব্রেনের স্ট্রোক বলে থাকি, যেটাকে আমরা সিবিএ বলি। মানে এতটা মেডিকেল টার্মের সঙ্গে আমরা অভ্যস্ত নই। হ্যাঁ, তো ব্রেনের স্ট্রোক বলে থাকি, সেইটা হয়েছে। অনেকের ক্ষেত্রে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে, মানে অত্যন্ত অ্যালার্মিং। এবং যেহেতু আমি বলছি যেটাতে হাইপারটেনসিভ এমন একটা ডিজিজ যেটাতে জীবন মৃত্যু সংশয় হতে পারে। একদমই তাই, কারণ যে কারণগুলো আপনি বলছেন, মানে যে পরিণতিটা হচ্ছে সেটা তো মৃত্যুর সঙ্গেই লড়াই রীতিমতো। সুপ্রিয় বাবু, আরো একটা বিষয় জানার, এই যে আপনি যখন গাইডেন্সের কথা বললেন, এক্সপার্ট প্যানেলের কথা বললেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হাইপারটেনশন আর ডায়াবেটিস একসঙ্গে ধরা পড়ছে। এটা কেন হয়, মানে এই দুটোর মধ্যে কি সম্পর্ক রয়েছে? দেখুন, সম্পর্ক বললে ঠিক সম্পর্ক বলা উচিত নয়, কারণ হাইপারটেনসিভ একটা আলাদা জিনিস, ডায়াবেটিক একটা আলাদা জিনিস। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ফ্যামিলিতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে কাউর বাবার হয়তো হাইপারটেনশন আছে, হিস্ট্রি আছে, মায়ের ক্ষেত্রে হয়তো ডায়াবেটিক আছে, তো অটোমেটিকভাবে সন্তানদের মধ্যে দেখা যাচ্ছে খুব অতি অল্প সময়ের মধ্যে 35-40 বছরের মধ্যে তার ডায়াবেটিসও চলে আসছে, তার ক্ষেত্রে হাইপারটেনশনও চলে আসছে। দুটোই কিন্তু মারাত্মক প্রাণঘাতী। যদি আপনি ঠিক মতো ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখে বা আমাদের মতো যে হসপিটালগুলো, যে ধরনের ক্লিনিক আছে সেই ক্লিনিকে আপনারা রাখেন, তাহলে কিন্তু দুটোই কিন্তু কোনোটাই প্রাণঘাতী নয়। আচ্ছা, পুরোপুরি নির্মূল কি সম্ভব কোনোভাবে হাইপারটেনশন, একদম নর্মাল লাইফে ফেরা, পূর্ব অবস্থায় ফেরা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। বেসিক্যালি আমাদের প্রেশারটা রেডিয়েট করে কিডনি থেকে, সেখানে কিছু প্রসিডিওর আছে, যে প্রসিডিওরগুলো এখন এসছে, সেই প্রসিডিওরগুলো যদি আমরা করি, কিন্তু আমরা সাধারণ ক্ষেত্রে সেই প্রসিডিওরগুলো করতে চাই না, কারণ সেই প্রসিডিওরগুলো তখনই করা হয় কোনো পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় যে ওষুধের দ্বারাও তার কিন্তু কন্ট্রোল হচ্ছে না। তখন দেখা যাবে যে আপনার ক্ষেত্রে হয়তো কিডনিতে কোনো একটা সমস্যা হয়ে আছে, সেই কারণের জন্য কিন্তু প্রেশারটা আপনার কন্ট্রোল হচ্ছে না। তখন সেই সমস্যাটাকে নির্মূল করতে গেলে, এখানে আমি যেমন বলি যে এই যে আমরা সাধারণত আলোচনা করি যে হাইপারটেনশন মানেটা কি, হাইপারটেনশন মানে আমি একজন কার্ডিওলজিস্টকে গিয়ে দেখাবো, তো সেই কারণের জন্য সেখানে কিন্তু ডক্টরের প্যানেল কেন বলছি, এন্ড্রোক্রিনোলজিস্টও কিন্তু দরকার আমাদের হাইপারটেনশন কন্ট্রোলের জন্য। কেন দরকার? তার কারণ তিনি বুঝতে পারবেন যে কিডনিতে এমন কোনো সমস্যা ঘটে আছে, সেই কারণের জন্য কিন্তু কোনো এন্ড্রোকাইন টিউমার জাতীয় কোনো একটা কিছু ঘটনা ঘটে আছে, যার জন্য কিন্তু প্রেশারের ওষুধ খাওয়ার পরও তার প্রেশারটা কন্ট্রোল হচ্ছে না। সেক্ষেত্রে এটাও হতে পারে। তো সেই কারণের জন্য আমি বারবারই ডক্টরের প্যানেল কেন বলি, যদি সেই বিশেষজ্ঞ ডাক্তাররা যদি মিলিতভাবে কাজ করে, তাদের যে এক্সপিরিয়েন্সটা, তখন এক্সপোজারটা পাওয়া যায়, সেক্ষেত্রে পেশেন্টকে কিন্তু সঙ্গে সঙ্গে তার যে কারণটা কিছু প্রসিডিওরের মাধ্যমে, কিছু ডায়াগনোসিসের মাধ্যমে আমরা বার করে ফেলতে পারি, এবং যদি সেরকম ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু কিডনিতে সার্জারি পর্যন্ত করতে হতে পারে, এবং সেই সার্জারি করার পর দেখা যাবে কিন্তু পেশেন্ট অনেক ক্ষেত্রে কিন্তু প্রেশারটা একেবারেই নর্মাল জায়গায় নিয়ে চলে এসছে। ফিউচারে হয়তো তাকে ওষুধ খেতে হচ্ছে না বা মেডিসিন খেতে হচ্ছে না, আবার দেখা যায় যদি সে মেডিসিন খেতেও তার মেডিসিনের পরিমাণটা অত্যন্ত কম হয়ে গেছে। তো সেই কারণের জন্য যদি আপনাদের এই রকম ধরনের ঘটনা ঘটে থাকে, যাদের এরকম ধরনের প্রেশার ফ্লাকচুয়েট করছে বা প্রেশারের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের ক্লিনিকে যোগাযোগ করতে হবে, যে ক্লিনিকে এই ধরনের টিম বসে আছে, যে বিশেষজ্ঞ টিম আপনাদেরকে টেক কেয়ার করবে, কারণটা বার করবে, এবং সেই কারণ বার করার পর সেই মতো করে আপনাকে ট্রিটমেন্ট করবে, যাতে আপনার এই ফ্লাকচুয়েট ব্যাপারটা কিন্তু না থাকে। এখানেই আপনার কাছে জানতে চাইবো সুপ্রিয় বাবু, যে হাইপার টেনশন থাকলে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয়? হাইপার টেনশন থাকলে যেটা করব, একদম সল্ট কম জাতীয়, আমি বলছি না নুন ছেড়ে দেবো, আমি বলছি নুন খাবো কিন্তু
অত্যন্ত কম, মানে নমিনাল যেটাকে আমরা বলি, রেস্ট্রিক্টেড সল্ট, যেটাকে খুব ভালোভাবে বলতে গেলে একদম রেস্ট্রিক্টেড সল্ট খাবো। 1 2 নম্বর তেল জাতীয় খাবার, ঘরেও যদি আমি রান্না করি তেলের পরিমাণ, স্পাইসেস পরিমাণ অত্যন্ত কম থাকবে। বাইরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড আমি অ্যাভয়েড করব, খুব যদি খাই খুব কম পরিমাণ খাবো। মিষ্টি জাতীয় খাবার, বাটার জাতীয় খাবার, মাখন জাতীয় খাবার, এগুলো যতটা পরিমাণ কম খাবো, মানে চর্বি জাতীয় খাবার। এইটা আমি প্রথমে খাবারটা দিয়ে কেন বলছি, কারণ খাবারটা প্রথমে রেস্ট্রিকশনের দরকার আছে। অনেকে মনে করে আমি এক্সারসাইজ করলাম, আর এক্সারসাইজ কেন করছি, আমি খাবো না কেন, আমি যত ইচ্ছা খেতে পারি, এক্সারসাইজ তো করে ফেলছি, আমি তো বার্ন আউট করে ফেলছি। একদমই তা নয়, খাবার প্রথমে আপনাকে কন্ট্রোল করতে হবে, তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নিয়মিত এক্সারসাইজ। মানে আমি আবার বলছি, এক্সারসাইজের সবচেয়ে সহজ উপায় হচ্ছে ওয়াকিং। আপনি সকালবেলা যদি মর্নিংয়ে আপনার সময় থাকে, তাহলে মর্নিংয়ে আপনি 1 ঘন্টা, আধ ঘন্টা বা 45 মিনিট ওয়াক করুন। যদি আপনি সকালের সময় না পান, কোনো অসুবিধা নেই, আপনি ইভিনিং ওয়াক করুন। যদি আপনার ইভিনিংও সময় না থাকে, আপনি নাইট ওয়াক করুন, কিন্তু আপনাকে ওয়াক করতেই হবে। আধ ঘন্টা থেকে 45 মিনিট ওয়াক প্রচণ্ড পরিমাণে জরুরি। তাতে কিন্তু আপনার হাইপার টেনশান, সুগার, এই জাতীয় যে লাইফস্টাইল ডিসঅর্ডারগুলো, সেগুলো কিন্তু আপনার অনেকখানি কন্ট্রোল থাকবে, এবং আপনার যে খারাপ কোলেস্টেরলের পরিমাণ সেটা আমরা অত্যন্ত কম করতে পারি এই ওয়ার্কআউটের দ্বারা। আরেকটা যেটা, আর যারা জিম বা এই জাতীয় প্রাণায়াম যোগার সঙ্গে যুক্ত হয় তারা তো খুবই ভালো, কিন্তু সেখানেও আমি বলবো পরিমিত, মানে এই নয় যে আমি 3 ঘন্টা বা 4 ঘন্টা ওভার এক্সারসাইজ আমি করব না, সেখানে আমি 1 ঘন্টা মতো করব। সেইটা যদি আমি করতে পারি, আমি যদি খাবার কন্ট্রোল ঠিক করতে পারি, এবং আমি যদি মানে আমার ওয়াকিং বা এক্সারসাইজটাকে যদি আমি ঠিকঠাক রাখতে পারি, তাহলে কিন্তু এই হাইপার টেনশন যদি আমার থাকেও, এবং সঙ্গে যেটা বলবো মেডিসিনসটা কিন্তু নিতেই হবে। ডাক্তারবাবু যখন আপনাকে মেডিসিন প্রেসক্রাইব করেছেন সেটা অবশ্যই খাবেন। আপনি যদি নিজেকে মেনটেন করতে পারেন, পরবর্তী সময় যখন ডক্টরের চেক আপে যাবেন, ডক্টরবাবু যদি মনে করেন, তাহলে আপনাকে ওষুধের মেডিসিনের ডোজ প্রথমে কম করতে পারে। যদি তিনি মনে করেন পরবর্তীকালে, তিনি হয়তো অফও করতে পারেন। কিন্তু সাধারণত দেখা যায় প্রেশারের ক্ষেত্রে আমরা কি বলি, মেনটেনেন্স থেরাপি একটা মেডিকেশন যার আছে বা হাইপারটেনশন ছিল বা চলে এসছে, একটা হালকা মেডিকেশনের মধ্যে থাকা, যাতে কোনো সময় কোনো রকমভাবে তার কোনো রকম দুর্ঘটনা বা খারাপ কিছু না ঘটে। বিবি পোদ্দার হসপিটালে হাইপারটেনসিভ ক্লিনিক আছে, যেখানে প্রি হাইপারটেনশন চেক আপ এবং হাইপারটেনশন পেশেন্ট এবং যাদের ফ্লাকচুয়েট করছে প্রেশার, তাদের জন্য একটা টিম তৈরি করা আছে, ডক্টরদের, অভিজ্ঞ ডক্টরদের টিম আছে, যেখানে কিন্তু আপনারা এলে তার কারণ অনুসন্ধান করে আমরা সেই মতো মেডিসিন দিই, যাতে আপনাদের যে সমস্যাগুলো হাইপারটেনশন রিলেটেড, সেইখানে কিন্তু আপনার যাতে সেই সমস্যা তৈরি না হয়, এবং যদি আপনার হাইপারটেনশন এসেও থাকে সেটা আপনি কন্ট্রোলে রাখতে পারেন। এবং তৎপরই যেটা করা হয়, প্রত্যেক ডায়েটিশিয়ানকে দিয়ে আমরা চার্ট করে থাকি কী ধরনের খাবার খাবেন আর কী ধরনের খাবার এড়িয়ে যাবেন, এবং আপনার বডি ওয়েট অনুযায়ী কোন টাইমে কোন খাবারটা খাওয়া উচিত। অনেক ধন্যবাদ সুপ্রিয়বাবু আমাদের এই ভাস্ট গাইডেন্স দেওয়ার জন্য, এবং আপনারা যারা দেখছেন এই মুহূর্তে, আশা করি আপনারাও অনেক উপকৃত হবেন এই সমস্ত কিছু হাইপার টেনশন নিয়ে যা যা আপনারা শুনলেন। এবং বিপি পোদ্দারের স্পেশাল ক্লিনিক তো রয়েছে, কিভাবে আপনারা প্রিভেন্ট করবেন, কিংবা যারা অলরেডি মেডিকেশনে রয়েছেন তারা কিভাবে এক্সপার্টদের গাইডেন্স পাবেন তার জন্য। এই এপিসোড এখানেই আমরা শেষ করছি, আর আপনারাও দেখতে থাকুন জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।